শুভেচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন এবং শুনছেন, স্বাগত জানাচ্ছি সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনে। দীপ্তি চৌধুরী আমি সাথে আছি আপনাদের। আমার সাথে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অতিথি রয়েছেন, যার কাছে হয়তো আপনাদের জানার অনেক কিছু থাকবে। স্ট্রেট কাট প্রশ্নে আজকে আমার মুখোমুখি হচ্ছেন জনাব গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য। স্বাগতম আপনাকে। আপনাকে স্বাগতম। আপনার মাধ্যমে আপনার শ্রোতা দর্শক বা এই অনুষ্ঠানের যারা ভক্তবৃন্দ আছে সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনাকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সময় দিয়েছেন। সরাসরি আমরা প্রশ্নে চলে যাই তাহলে। যে জিনিসটি অনেক বেশি আলোচিত, পিআর সিস্টেম, এবং তার বিপরীতে আসলে আপনাদের অবস্থান, এটা নিয়ে একটুখানি কথা বলতে চাই। চরমনায়ের যিনি পীর সাহেব রয়েছেন তিনি বলেছেন যে আপনাদের 20% ভোট নেই, সেজন্য আপনারা এটা রাজি হন না। এবং পিআর নিয়ে আপনিও নানা সময় বলেছেন যে পিআর আসলে মানুষ বোঝে না, তাহলে কেন আমরা পিআর করব। কিন্তু পিআরের দাবিতে তো ইসলামী দলগুলো আসলে এখন রাস্তায় রয়েছে এবং নির্বাচনও খুব বেশি দূরে না। এটার সমাধান আসলে কিভাবে আসতে পারে? রাস্তায় নামার বদলে কি আবার আপনারা রাস্তায় নামবেন, নাকি সেই আলোচনাতেই ভরসা রাখবেন? এটা নিয়ে একটু জানতে চাই। বিষয়টা হলো যে আমরা দীর্ঘদিন রাজনীতিতে সেই 69 গণ অভ্যুত্থান থেকে আরম্ভ করে 62 শিক্ষা আন্দোলন থেকে 70 নির্বাচন আগ পর্যন্ত এই পিআর সিস্টেমের কথা শুনি নাই। এরপরেও অনেক নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে। এরশাদ বিরোধী আন্দোলনও আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি। এমনকি 91 সালে আমরা যখন একটা নির্বাচন হইল, অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের বা একটা নিরপেক্ষ সরকারের অধীনে। এরপরে কিন্তু দেখা গেল যে জামাত ইসলাম প্রথম পার্লামেন্টে বলল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। প্রাথমিক পর্যায়ে সেটা আওয়ামী লীগ সমর্থন করল না, বিলটা থেকে গেল। পরবর্তী পর্যায়ে সম্ভবত ব্যারিস্টার মধুটুল আহমেদ সহ কয়েকজন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বাসায় গিয়ে তাকে বুঝাইল। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। পরে তারা ওইটাকে তত্ত্বাবধায়ক সরকার মানে হলো কোনো সরকারের অধীনে নির্বাচন নয়। দেশে বিদেশে অনেকে আর সেটা নেগোসিয়েশন করতে আলটিমেটলি ফেল। 2008 সালে নির্বাচন গেল, অনেক নির্বাচন গেল, 111-এর আগে অনেক রকম কিছু হইল। আমরা এই 17 বছর আন্দোলনে পিআর শব্দটা কারো মুখে আসে না। বা ফ্যাসিবাদী আন্দোলনে আমরা সবাই সমন্বিতভাবে আন্দোলন করতে চেষ্টা করলাম। এই আন্দোলনের সবাইকে শরিক করার জন্য আমরা একটা 27 দফা কর্মসূচি তৈরি করে প্রত্যেকের কাছে পাঠালাম। এটা প্রায় 3 মাস সময় লাগলো। সেটা 31 দফায় রূপান্তরিত হলো। তারপরে 22 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বলতে পারেন অন বিহাফ অফ দ্য অ্যালায়েন্স, তিনি এটা প্লেস করলেন। 31 দফাটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হইল। এটার সম্মতি কিন্তু সকল দলের, সেখানে পিআর শব্দটা আসে নাই। তখন কি জামাতও ছিল আপনাদের সাথে? নিশ্চয়ই যখন আপনারা ছিল। আচ্ছা, জামাতকে সাথে রাখলে অন্যের আসে না, সেই কারণেই আমরা জোট ভেঙ্গা যুগপথে গেলাম। আচ্ছা, ঠিক আছে। কারোর সাথে প্রকাশ্য আলোচনা হয়েছে, কারোর সাথে গোপনে আলোচনা হয়েছে। এটা রাজনীতির অনকৌশল, আর কিছুই না। তা আমরা তো দাবি করি যে সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছি, দাবি করি না। কিন্তু তারা তো বলতেই পারে স্যার যে আগে ছিল না বলে কি এখন আসবে না, নতুন কিছুই তো আমরা করছি, আমরা সবকিছু ঢেলে সাজাতে চাই। আমরা কত হলো যে 31 দফার মধ্যে তো আগে ছিল না, অনেক নতুন কিছু আসছে। কিন্তু এই সরকারের পতনের পরেও 6 মাস পর্যন্ত পিআর আসে নাই। যখন সংস্কার কমিশন করলো, সেই সংস্কার কমিশন থেকে কিন্তু পিআরের শব্দটা আনে নাই।
এই সংস্কার কমিশন আমাদের কাছে পাঠাচ্ছে, আমরা প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে পাঠাচ্ছি, তারাও পাঠাচ্ছে, একটা পর্যায়ে একটা শেষ হইল। এখন জুলাই সনদের মধ্যে যখন আসলো, পিয়ার শব্দটা যখন আনা হলো, আপনি দেখবেন যে যে কজন কমিশন আছে চিফ, তার মানে বদুল আলম মজুমদার ডক্টর, তিনি পিয়ারের সম্পর্কে যা লিখলেন যে আর একটা বড় সর্বনাশ। এখন আমার কথা বাদ দেন, যারা সংস্কার কমিশনের দায়িত্বে আছে নাকি, তারা কেন বলতেছে যে এটা দেশের সর্বনাশ ডাইকে আনবে? তাইলে এই যে আন্দোলন, সেটাকে কি আসলে নির্বাচন পেছানো বা আপাতত বন্ধ রাখার কোনো পায়তারা মনে করছেন? আমি অনেক কিছুই মনে করি। ষড়যন্ত্র তো চলমান। আগের ষড়যন্ত্র আমরা দেখছি, ফেসিবাদের অত্যাচার নির্যাতন দেখছি দৃশ্যমান। আমি শত্রু চিনছি, রাজনৈতিক প্রতিপক্ষ চিনছি। এখন তো আমি মাঠে রাজনৈতিক প্রতিপক্ষ দেখছি না, কারণ বর্তমান সরকার তো কোনো রাজনৈতিক দলের না। তারপরে যে গড়িমসি এটা সেটা নানা ধরনের দেশি বিদেশি অনেক ধরনের বিষয় কিন্তু সামনে আসছে। অর্থাৎ অজ্ঞাত শত্রুর ষড়যন্ত্র মোকাবেলা করা কঠিন। এখনো বোঝেননি কারা শত্রু? আমরা বুঝলেও তো এখনো দৃশ্যমান বলতে পারতেছি না, আমরা বলতে পারতেছি না, অনুভব করতেছি, উপলব্ধি করতেছি। সেই কারণে বিএনপি সর্ববৃহত্তম দল হিসাবে এবং সবচেয়ে জনপ্রিয় দল, কেউ মানুক বা না মানুক, এই জন্য তো আমরা একটু সংযত। আমরা চাই সবাই মিলে ফেসিবাদের তাড়ানোর মূল লক্ষ্যটা ছিল এটা অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই অবাধ সুষ্ঠু নির্বাচনটা সকলেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নির্বাচনটা অনুষ্ঠিত হোক। সাধারণ মানুষ যাকে পছন্দ করে, যেই মার্কায় পছন্দ, তার ভোটটা দেখ না। একটা নির্বাচনী যে হারিয়ে যাওয়া যে সিস্টেমটা, সেই গণতান্ত্রিক এবং একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা অগ্রসর হই। এত ষড়যন্ত্রের পরেও কি মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? মানে ষড়যন্ত্র বলছে আপনাদের কথা অনুযায়ী আর কি। সরকার যদি ডিটারমিনেশন নিতে পারে তাহলে হবে। সরকার যদি নিজেকে দুর্বল ভাবে, সরকার যদি কোনো দল দ্বারা বায়াসড হয়, তাহলে নাও হইতে পারে। বর্তমান পরিস্থিতি কি দেখছেন? তারা কি বায়াসড নাকি যথেষ্ট শক্ত? বর্তমান পরিস্থিতিতে আমার উপলব্ধিটা অন্যরকম। কেমন? শুরু থেকে তারা দুইটা অংশকে বেশি প্রাধান্য দিচ্ছে। তাদের প্রাধান্য দিতে দিতে মনে হয় সরকার একটু এখন বিরক্ত হয়ে গেছে। দুইটা অংশ মানে কারা? দুইটা অংশ এখন বিরক্ত হয়ে গেছে। তখন বিএনপিকে পাত্তা না দেওয়ারই মতোই চলছে। এখন দেখতেছে যে না, বিএনপি ছাড়া পায় না। এই জন্য বিএনপিও সরকার যাতে ব্যর্থ না হয়, সরকার ব্যর্থ হইতে এখন কি একটু পাত্তা দিচ্ছে বিএনপিকে? পাত্তা মানে কথা শুনছে। আমি বলছি যে এখন যদি সরকার ব্যর্থ হয়, তাহলে আমার সকল আন্দোলনের ফসলই তো ব্যর্থ। কাকে দিয়ে আমি নির্বাচন করব? কালকে যদি সুপ্রিম কোর্ট বলে যে তত্ত্বাবধায়ক সরকার, মানে তারা ডিসপোজাল দেয়, তাহলে তো পরশুদিনে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো সেই কারণে আমার মনে হয় যে সরকার আন্তরিক নির্বাচনটা করে যাওয়ার জন্য সসম্মানে। আচ্ছা, নির্বাচনে বিএনপির প্রস্তুতি আসলে কেমন? আমরা দেখেছি যে এত বড় দল এবং এক এক আসনেই দেখা যায় আপনাদের মানে প্রার্থীদের মধ্যে অনেক প্রতিদ্বন্দ্বিতা, যে কে আসলে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করবে, এবং অনেকেই দেখা যাচ্ছে লন্ডন ছুটোছুটি করছেন, কোনোভাবে লিঙ্ক আপ করার চেষ্টা করছেন। আবার নানা খবর আসছে যে অমুক অমুক আসনে হয়তো আপনারা দিয়ে দিয়েছেন নমিনেশন। সেই জায়গায় কি অবস্থা আছে আপনাদের? এখন দেখেন, একটা রাজনৈতিক দলের নির্বাচনী প্রস্তুতি একটা নির্বাচনে জয়লাভ করলেও শুরু হয় পরবর্তী নির্বাচনের জন্য। আবার যদি পরাজিত হয়, সেটাকে রিগেইন করার জন্য সেদিন থেকে কিন্তু নির্বাচনী প্রস্তুতি শুরু হয়। আমাদের দেশে দেখা গেছে এইটুকু, আন্দোলন সংগ্রামে যদি সফল যারা হয়, নির্বাচনের ট্রেনটা সেদিকেই যায়। তো সুতরাং আমরা তো ব্যর্থ নই, আমরা সফল। আমি একা না, আমরা সকলেই সফল। জনগণের বেশ একটা আগ্রহ আছে ভোট কেন্দ্রে ভোট দেওয়া। নানা কথা, নানা গুজবের কারণে এখন মনে হয় জনগণ একটু থেমে গেছে। ওই রকম আগ্রহটা এখন আবার সৃষ্টি করা একটা প্রয়োজন। তো সুতরাং নির্বাচনের শিডিউলটা যখন ঘোষণা হয়ে যাবে,
রাজনৈতিক দলের প্রার্থীদের পদচারণায় আবার মুখরিত হবে, উৎসাহিত হবে, সাহস পাবে তারা ভোট দিতে আসছে। আর আমাদের প্রস্তুতি বললেন যে আমাদের এখানে একাধিক প্রার্থী আছে, তার মানে আমাদের দল বড়, আমাদের নেতা বেশি, অন্য দলের কর্মী সমর্থক যা আছে তার চেয়ে আমাদের নেতা বেশি। আচ্ছা, আপনারা কিভাবে বাছাই করবেন, কোন জিনিসগুলোকে জোর দিবেন এবার প্রার্থী বাছাই? আমরা দুঃসময়ের কথা ভাববো। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই যে 17টি বৎসর আমরা অতিক্রম করলাম, এই 17টি বৎসরকে আন্তরিকভাবে দলের কর্মকাণ্ডে ছিল, আচ্ছা, এটা আমরা দেখব। তারপরে কোন প্রার্থীটা সহজভাবে ধানের শীষে দাঁড়াইলে নির্বাচনে জয়লাভ করে আসতে পারবে, আমরা সেটা দেখব। আমরা শিক্ষাগত যোগ্যতাও দেখব, সবকিছুই দেখব। বাহ, খুব ভালো। আপনি বলছিলেন যে একটা বক্তব্যে গত 2 মাস আগে প্রায় একটা পত্রিকার হেডলাইন হয়েছে এটা যে কিয়ামতের আগ পর্যন্ত জামায়াতে ইসলাম বাংলাদেশের ক্ষমতায় কখনো আসতে পারবেন না। আপনি কি এখনো এই কথায় স্টিক আছেন, মনে করেন এই কথা? জামায়াতে ইসলাম স্বাধীনতা আন্দোলনে বিরোধিতা করছে। জামায়াতে ইসলাম স্বৈরাচারের অধীনে নির্বাচনে যাব না যুগপৎ আন্দোলনের সময়, তখন দেখা গেল আওয়ামী লীগের সাথে তারাও গেল, ঠিক আছে। আবার যখন আমরা 91 সালে নির্বাচনের পরে দেখলাম, সেখানেও দেখলাম জামাতই প্রথম কেয়ারটেকারের আন্দোলনের সুর তুলল। সেখানে জাতীয় পার্টি, জামাত, আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলন করলো। কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচনের আগে 91 নির্বাচনে জামাত 18টি আসন পাইছে, কিন্তু 96 সালে তারা 3টা আসন পাইছে। আবার 111-এর পরে জামাত খুব ফুরফুরা মেজাজের ছিল। যখন আমাদের নেত্রীকে গৃহবন্দী করে রাখা হলো, তখন আমি যোগাযোগ করলাম তাদের সাথে নেত্রীর কথায়। তারা আমার নেত্রীকে অন করতে চাইল না, একটা বিবৃতি দিল না। উনি গ্রেপ্তার হলেও বিবৃতি দিল না। অথচ শেখ হাসিনা যখন অ্যারেস্ট হয়, তখন আদালতে তার সাথে অসমান আচরণ করার প্রতিবাদে কিন্তু আমার নেত্রী খালেদা জিয়া বিবৃতি দিয়েছে। আমার নেত্রী কিন্তু শেখ হাসিনার মুক্তিও চাইছে। আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার মুক্তির আগ পর্যন্ত কখনো মুক্তি সরাসরি চায় নাই। কিন্তু আমি গয়েশ্বর রায়, আপনাদের বিভিন্ন টেলিভিশনে আর্কাইভ খোঁজেন, শতবার চাইছি। আমি রাজনীতিটা দেখছি, আমি শেখ হাসিনা দেখি নাই, শুধু খালেদা জিয়া দেখি নাই। আমি দেখছি রাজনীতিকরণের প্রক্রিয়ার 111-কে রুখতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হবে। এখনো কি চান শেখ হাসিনা বা আওয়ামী লীগ নির্বাচনে আসুক? এই যে এই প্রশ্নটার উত্তর দিতে গেলে কালকেই আমার বিরুদ্ধে লাগবে। তারপর অনেক আগেই যখন নাকি ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা হলো, সেদিন প্রেস ক্লাব একটা অনুষ্ঠানে, তো শোনার পরে সবাই হাতে তালি দিচ্ছ। তা আমি বললাম যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আপনারা আনন্দিত, আমিও আনন্দিত। আগামীকাল ছাত্রদল নিষিদ্ধ হইলে কি বলবেন? যেদিন আওয়ামী লীগের ওই যে নিষিদ্ধ করলো বিভিন্ন বিষয়, সেদিনই বললাম যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করে সমস্যার সমাধান হয় না। রাজনৈতিক দল নিঃশেষ হয় অথবা প্রাণবন্ত হয় শক্তি সঞ্চয় করে জনগণের ইচ্ছায়। একসময় দাপটি ন্যাশনাল আওয়ামী পার্টি মাওলানা ভাসানে, এখন কোথাও সাইনবোর্ড পাওয়া যায় না। একসময় ইউনাইটেড পিপুলস পার্টি, হারিকেন খুঁজে পাওয়া যায় না, তাই না? তো সুতরাং সবচেয়ে বড় জিনিস হলো সঠিকভাবে গণতান্ত্রিক চর্চা থাকলে পিপুলস উইল ডিসাইড যে কে দেশের জন্য প্রয়োজন, কে প্রয়োজন না। আপনি জামাত ইসলামকে নিষিদ্ধ করেন না আওয়ামী লীগ, জামাত ইসলামকে চলে গেছে। জামাত ইসলামকে আছে না, দাপট আছে, তো মনে হয় ক্ষমতাই আছে। যে কোনো প্রশাসনে যাবেন, যেখানে যাবেন, রদবদলে যাবেন, জামাতের কথার বাইরে নড়ে চড়ে না। স্বাস্থ্য খাত নড়ে চড়ে না, শিক্ষা খাত নড়ে চড়ে না, সব বেশি জামাতের।
কেন এই তারা যে এত এত powerful বলে জামাত, মনে করেন? এই 17 বছর এত জামাত, এই শেখ হাসিনার আঁচলের ছায়া কিভাবে থাকলো, যেখানে পোস্টমর্টম করে 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 ছাঁটাই করছে তারা। স্যার আমার প্রশ্ন যে ওরা কিভাবে এত পাওয়ারফুল হলো, সব জায়গায় কিভাবে নিজেদের নিয়ন্ত্রণে গেল, আপনারা কেন নিতে পারলেন না? এখন প্রশ্নটা হলো ওরা যখন যেখানে রূপ ধারণ করার দরকার সেই রূপ ধারণ করতে পারে, যেটা আমরা পারি না। আচ্ছা এটি ওদের কৌশল। আচ্ছা ওরা ছাত্রলীগে পদ নিয়েও শিবির করছে, তো এখন দেখতেই আছেন। আর আমরা পাশ করব কি করবো না, আমরা কিন্তু আমাদের স্বনামে ছাত্রদল দিচ্ছে, তাতে আমি বুঝতে পারলাম যে ছাত্রদলের এটা কি গ্রহণযোগ্যতা কতটুকু আছে। কোথায় কাজ যেহেতু করতে হবে? ছাত্রদল এই যে 16 বছর ক্যাম্পাসে যেতে পারে নাই, ক্লাস করতে পারে নাই, কিছুই করতে পারে নাই। তো এখন প্রশ্নটা হচ্ছে, যেই দলটা আমার 17 বছর বিশ্ববিদ্যালয়ের আঙ্গনের ঘাসের উপর দা পা বাড়াইতে পারে নাই, সে স্বনামে দাঁড়াইছে। তো সুতরাং আমি মনে করি না এটা আমার ফেল, কারণ ডাকসু নির্বাচন 47 বছর বয়স বিএনপির 1999 সালে একবারে জয়লাভ করছে, এর আগেও করে নাই, পরেও করে নাই। ওকে তাতে বিএনপির ক্ষমতায় আসা কিন্তু আটকে থাকেন নাই। তো সে কারণে আমি মনে করি আমাদের নারী সমাজ সতর্ক। জিয়াউর রহমান সাহস পেয়ে ধর্মীয় কিছু কুসংস্কারের কারণে নারীরা যে আবদ্ধ বন্ধ করেছিল, অনেক কিছু তো যাইতে পারে নাই। আর্মিতে আছে, পুলিশ আছে, বিজেপিতে আছে। এটার ক্রেডিট কি বিএনপির অনেকখানি দিবেন? ক্রেডিটটা বিএনপিকে দিব কি দিবে না সেটা আপনাদের দায়িত্ব। আমি বললাম যে জিয়াউর রহমান অত্যন্ত সাহসিকতার সাথে, এবং পৃথিবীতে প্রথম পাইলট বাংলাদেশের নারী হয়েছে, এটা জিয়াউর রহমানের আমল। তিনি সেনাবাহিনীতে নিচ্ছেন, তিনি পুলিশে নিচ্ছেন। এখন জামাতে যে রাজনীতি, বোরকা পরে থাকা, হেজাব পরে থাকা, একটা পুলিশ অফিসারকে হেজাব পরে পুলিশের চাকরি করতেছে, তারা একটা পুরুষের মতো পরে রাস্তায় হাঁটতেছে না। আজকে নারীরা সব জায়গায় তার মেধার যোগ্যতা দিয়া পুরুষদের হার মানাচ্ছেন অনেক জায়গায়, তার প্রতিভা বিকাশ ঘটছে না। সুতরাং ধর্মীয় কুসংস্কারের মধ্য দিয়া এই যে নারীর যে প্রতিভাটা, নারীর যে অধিকারটাতে যে করে বাধাগ্রস্ত করে, এটা নারীরা মানে না, এটা নারীরা মানবে না। আজকে যদি ওই যে কথা ছিল সরাসরি মহিলা নির্বাচনের জন্য, সেখানে তো জামাত ইসলাম রাজি হয় না। কেন হয় না? পিয়ারে হয়। তা পিয়ারে হলে কি হয়? অর্থাৎ সে জনগণের চেহারা দেখালো না, টাকা দেখালো না, বোরকা মুরুদা পার্লামেন্টে চলে আসলো। এই তো বোরকা না পড়লে কি সে মুসলিম না? আমাদের দেশের নারী সমাজ, সে যেই ধর্মেরই হোক, পুরুষের চেয়ে বেশি পায়েস। এই নারীরা রোজার মধ্যে সেহরি রান্না করে, এই নারীরা ইফতার তৈরি করে, এই নারীরা রোজাও রাখে, তারা নিষ্ঠার সাথে নারীরা করে। সেই নারীকে আপনি নানা অধিকার থেকে বঞ্চিত করবেন? এটা কি নারী সমাজ মানবে? আজকে গ্লোবালি চিন্তা হচ্ছে দেশে। আজকে আমাদের দেশের মেয়েরা বিদেশে লেখাপড়া করতে যায়, তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ভালো ভালো রেজাল্ট করে আসছে, তারপর থেকে আপনি রুদ্ধ করে দিবেন? সেকে চাইব যে এই যে সাম্প্রদায়িক শক্তি যদি এই মাথা ছাড়া দিয়ে ওঠে, তাহলে আমাদের দেশ থেকে নিরাপদ, সমাজ থেকে নিরাপদ, নারী সমাজ নিরাপদ? কোনোদিনই না, এমনকি সার্বভৌমত্ব নিরাপদ না। সার্বভৌমত্ব নিরাপদ না? কেমন করে? ফেসিবাদের চেয়ে সাম্প্রদায়িক শক্তি বেশি খারাপ, বেশি খারাপ। আমরা একটা অসাম্প্রদায়িক চেতনা বোধ থেকেই সকলের ধর্মীয় অধিকারগুলিকে শতভাগ নিশ্চিত রাখতে চাই। কালকে আমি একটা ফেসবুকে একটা লোকের বক্তৃতা শুনলাম, চিনি না, বলছে এই যে হিন্দুরা পূজা করো, কোনো মুসলমানরা দাওয়াত দিতে পারবা না। হোয়াট ডাজ ইট মিন? এটা তো আমাদের একটা উৎসব, ধর্মটা আমার, উৎসবটা তো সবার। সারা মাস রোজা রাখার পরে সকালবেলা নামাজ পড়ে বাসায় এসে প্লেটে 1 চামচ সেমাই খাওয়ার পরে তার দিনটা আর চলে না। কখন চলে? সব আত্মীয় স্বজন দলে দলে আসে, সেখানে আমরাও যাই। আমরাও ঈদের সময় নতুন কাপড় না পরলে নিজেকে খারাপ লাগে, চারিদিকে নতুন কাপড়। আমার অনেকে বলে আপনি ঈদের মধ্যে এত নতুন কাপড় বানান কেন? সবাই নতুন কাপড় পরবে, আমি কেন একটা পুরানো কাপড় পরবো? এই যে আমার মনের মধ্যে যে একটা, যেমন পহেলা বৈশাখ সকল ধর্মের জন্য সমান হয়ে গেছে এটা, তাই না?
তো সুতরাং আমাদের যে দীর্ঘদিনের লালিত যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটাও হয়তো আমার একটা জাতি থেকে আমি আলাদা একটা জাতি নাকি, ডিফারেন্সিয়েট বিটুইন দ্য নেশন টু নেশন, সে ডিসাইড করে কে? আমার সংস্কৃতি, লালিত সংস্কৃতি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলাই কিন্তু একটা সংস্কৃতি আছে, যেমন হিন্দু একটা সংস্কৃতি আছে, মুসলিম একটা সংস্কৃতি, আবার সব কিছু মিলেও কিন্তু আরেকটা সংস্কৃতি, যেটা আমার জাতীয় সংস্কৃতি। এগুলো তো জাতীয় সংস্কৃতির অংশ হয়ে গেছে, অংশ হয়ে গেছে। আমার বাড়িতে আপনার তো ঈদের দিন ঈদের খাবার লাগবে। আমার ওয়াইফ যে বেঁচে থাকতো আগেই বলতো, আমি আমার অফিসে, আমার বাসায়, আমার গ্রামে আমি 40 বছর যাব ইফতার আয়োজন থাকে, মাস্ট। আমার বাসা আছে, এখন যদি আপনার নামাজ পড়তে চান আপনার আমি যাই নামাজ দিতে পারবো, আমরা যাইতেও না বাইরে। আপনি যদি রোজা রাখতে চান আপনার সেউরি খাওয়াতে পারবো, আমি খাওয়াবো। আপনি ইফতারের সঙ্গে ইফতারটাও পাবেন। এখানে তো আমাদের কোনো সমস্যা নেই, আপনার ধর্ম আপনি করবেন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। একটা ধার্মিক লোক কিন্তু কারোর জন্য বিপজ্জনক না। কোনো ধর্মই মানুষকে অমানুষ হতে শিখায় নাই, কোনো ধর্মেই কিন্তু মানবিক গুণাবলীকে বিসর্জন দিতে বলে নাই, কোনো ধর্মই কিন্তু কারোটা প্রবঞ্চনা করা, অসৎ পথ অবলম্বন করা কোনো ধর্মই শিক্ষা দেয় নাই। অনেক অনেক ধন্যবাদ। একেবারে টেম্পোরারি একটা ইস্যুতে আসতে চাচ্ছি। আমাদের জাতিসংঘের সাধারণ সভা যেটা, সেখানে যোগ দিতে প্রধান উপদেষ্টা গিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টার সফর সঙ্গে হয়েছেন 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা, জামায়াতে ইসলাম, বিএনপি এবং এনসিপি। এবং আপনি দেখেছেন নামার সাথে সাথে এনসিপির যিনি সদস্য সচিব আখতার হোসেন, তার গায়ে ডিম ছোড়া হয়েছে এবং তার একটু সামনেই ছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। সো এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই ঘটনাটা হওয়া উচিত না, তাই না? আর একটা জিনিস হলো, ওনারা কিন্তু প্রধান উপদেষ্টার সফর সঙ্গে ওনাদেরকে বিরনের কথা কিন্তু গ্রিন চ্যানেল দেয়া। অফকোর্স এখন প্রধান উপদেষ্টা গ্রিন চ্যানেলটা যখন গেলেন, তখন এদেরকে আবার নতুন করে ইমিগ্রেশন ডাকলো, তাদের ফিঙ্গার এটা সেটা টেস্ট করতে লেট করলো। তো প্রধান উপদেষ্টা যদি ওয়েটিং রুমে, গেস্ট রুমে বসতেন, তবে একসঙ্গে গ্রিন চ্যানেলে বেরোতে পারতেন। তো প্রধান উপদেষ্টা যখন গ্রিন চ্যানেলে বেরিয়ে গেল, তখন এদেরকে ওদের ইমিগ্রেশনের লোক ওই চ্যানেল বাদ দিয়া জেনারেল চ্যানেল ডিভাইড করে দিল, সদর দিয়া। আর ওই গ্রিন চ্যানেলটা যে বের হবে, আমেরিকানরা জানে সেখানে আমাদের বিএনপির বা আমাদের সমমনারা সেখানে রিসিভ করার জন্য হাজার হাজার দাঁড়ায় আছে। আর ওনারা আর আওয়ামী লীগকে এই পাশে তারা দাঁড়ায় আছে, এই দিক দাতা করে ঢুকে দিচ্ছে। তাহলে ওখানে ম্যানেজমেন্টের একটা প্রবলেম আছে, বা ওইখানকার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এটাকে মেজার করে নাই, অথবা এটাকে খেয়াল করে নাই, অথবা আমলে নেয় নাই, অথবা ওর মধ্যে কোনো সরিষার মধ্যে ভূত আছে যে এই জায়গাতেই দিয়ে দেয়। তো এখন ওরা রাষ্ট্রহারা হয়েছে, দেশহারা হয়েছে, ওদের নেত্রীরা সবাই বিদেশে পালে আছে, ওদের মধ্যে তো একটা সেন্টিমেন্ট কাজ করবে যেটা দেশে দেখাইতে পারে না, বিদেশে দেখাবে। এটাকে আমি খুব অস্বাভাবিক মনে করি না। কারণ আমরা যদি অতটুকুই সভ্য হইতে পারতাম, তাহলে তো শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হইতো না, সে দেশেই থাকতে পারতো। ফেস করতো, খালেদা যে দেশে থাকছে না, সে কি আদালত ফেস করছে না? আমি কালকে তো আদালতে যাব, আমার তো মামলা শেষ হয় নাই, কালকে তো যাবো। আপনার নামে এখন কয়টা মামলা আছে? যে কয়টাই থাকুক, আদালত আমার যেতে হবে, যাই। ঠিক আছে, আমরা তো দেখেছি 5ই আগস্টের পরে মানে বিএনপি নেতাকর্মীদের অনেকেরই যা মামলা ছিল সব উঠে গেছে, আপনার তো এখনো উঠে? আমি গিয়ে দেখি তো অনেকেই যায়, এখনো অনেকেই যায়। তো আমি যে কথাটা বলতেছি যে সেই রাজনৈতিক যে সংস্কৃতি, এটা তো আমরা গড়ে তুলতে পারি নাই। কোনো কারণে কোনো বিয়ে শাদিতে যদি আওয়ামী লীগের কোনো নেতা বা মন্ত্রীর সাথে আমার ছবি থাকে, এখন এগুলো আপলোড হয়। ওকে, আমরা তো এই সমাজের মানুষ, আমরা তো অসভ্য না। আমার বাড়িতে যদি আমার শত্রুও আসে, আমি তখন তো প্রথম তাকে ভালোভাবে রিসিভ করব, আর তার সাথে সংযত ভাষায় কথা বলবো। এই কারণে সে আমার বাড়িতে আসছে। আমি যদি রাস্তায় পাই অথবা ওর বাড়িতে গিয়ে বলে আসি, ঠিক সেখানে বলতে যাব। কিন্তু আমার বাসায় আসলে আমার শত্রু, আমার ক্ষতি করছে কথা আমি উচ্চারণই করবো না। এটি কিন্তু
আমাদের একটা সামাজিক সংস্কৃতি, সেটাকে আমরা এই সংস্কৃতিটা ধ্বংস করছি, যে বললাম না যে আমার 1000 বছর লালিত সংস্কৃতিটা আজকে হারিয়ে গেছে। ভিন্ন মত থাকবে, বাকযুদ্ধ হবে। আমরা মধুর ক্যান্টিনে সব পার্টির মিটিং শুনতাম, বা আমিও তো একটা দলের সমর্থক ছিলাম। মিটিং শেষ, দেখলাম যে দলের সব নেতারা এক টেবিলে বসে চা খাচ্ছে, এক নেতা আরেক নেতার বিলও দিচ্ছে। কারণ আমার যুদ্ধ তো রাজনৈতিক আদর্শের যুদ্ধ, এখানে মল্লযুদ্ধের কোনো প্রয়োজন নেই, আমার কিন্তু পেশি শক্তি প্রয়োগ করার কোনো দরকার নাই। আর আমি একজনকে সভা করতে দিলাম না, তার মানে আমি জয়লাভ করলাম তো বলা যাবে না। বরং সে সভাটা করতো, তার কথাটা বলে যেত, পরের দিন আমি সভা করে তার অ্যান্সারটা দিতাম, জনগণ শুনে ডিসাইড করতো হোয়াট ইজ রাইট অর রং। এটাই তো গণতন্ত্র। গণতন্ত্র তো কথা বলতে দিতে হবে। আপনি কি বিশ্বাস করেন এই কালচার আবার আসতে পারে বাংলাদেশে? নিশ্চয়ই আসতে হবে, আমি বিশ্বাস করি। আমরা অনেক কিছুতে কিন্তু হারিয়ে ফেলছি, এগুলো কিন্তু আবার নতুন করে খুঁজি। ওই সনাতন যে পদ্ধতিগুলি আছে এখন কিন্তু আমরা আবার নতুন করে খুঁজি। এটা তো সত্য, এটা তো মিথ্যা না। কারণ সব করে পান্তা ভাত খেতে যাই একদিনের জন্য, তার মানে আমার ওই সংস্কৃতির কথাটা মনে পড়ে, তখন আমাকে মনের মধ্যে ধাক্কা দেয়, যাই একটু ঘুরে আসছি, তাই না? অবশ্যই আসতে হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ, আপনি চমৎকার উত্তর দিয়েছেন। যদি দর্শকদের জন্য শারদীয় শুভেচ্ছা বা যে কোনো কিছু বলতে চান। হ্যাঁ, নিশ্চয়ই আমার এই সুযোগটা আমি হারাবো না। আপনি যখন আমাকে অনুমতি দিলেন, আপনার মাধ্যমে আপনার এই অনুষ্ঠান থেকে সারা পৃথিবী, বিশেষ করে বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায়কে আমি শারদীয় শুভেচ্ছা জানাই। মা দুর্গার আগমন যেন সুন্দর হয়, তার ফেরতও যেন সুন্দর হয়, সেই সাথে এই দুর্গা পূজা উৎসবকে কেন্দ্র করে জাতি ধর্ম নির্বিশেষে মন্দির প্রাঙ্গণে যারা আনন্দ উৎসবে সামিল হন, আমি তাদেরকে অনুরোধ করব অন্যান্য বৎসরের মতো আপনারাও সামিল হবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা সঙ্গে ছিলেন। আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আবার হাজির হব স্ট্রেট কাট প্রশ্ন এবং উত্তর নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।